আমার ওড়নাটা ফেরত দাও, আমি বাড়ি যাব, আর কখনো আমি তোমাদের বাসায় আসবো না। তোর সব কিছু আমার দেখতেই হবে। এখন তো টেনে তোর ওড়না সরালাম, চাচ্ছি না জোর করে তোর পছন্দের জামাটা ছিঁড়ে ফেলি। আরিফ ভাইয়া এমন করো না আমার সাথে, আমার জামা ছেড়ে দাও, আমার এইসব জায়গা থেকে হাত সরাও বলছি। না, আজ তোকে ছাড়বো না। আজ তোকে আমি আমার করে নেব। আমার ভিতরে তোর জন্য যে আগুন তৈরি হয়েছে তা তোর প্রতি আকর্ষিত হচ্ছে, নিজ থেকে নিভবে না। আগুন নেভানোর কি দরকার? আমার জামা কাপড় ছাড়ো, আমি বাড়ি যাব। তুমি আমাকে মিথ্যা বলে কেন আনলে? আমার ওড়না ফেরত দাও ভাইয়া, আমার সাথে কিছু করবা না তুমি, বুঝছো? আমাকে ছাড়ো, তুমি অনেক শয়তান হয়ে গিয়েছো, ছাড়ো আরিফ ভাইয়া। আরিফ রোজের কথা শুনে আরও রোজের কাছে আসে। রোজ আরিফের থেকে কিছুটা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করছে না। আরিফকে বাধা দিতে তার অনেক ভালো লাগছে। আরিফ সিরিয়াস হয়ে রোজের কাছে থাকার চেষ্টা করছে। আরিফ নিজেকে ভালো মতোই কন্ট্রোল করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে রোজের দিকে। রোজের বুক থেকে ওড়না অলরেডি খুলে নিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে। রোজের গায়ের কেবল একটা জামা পরা। রোজ নিজেকে ঢাকার চেষ্টা করে। আরিফ রোজের প্রতি আরও আকৃষ্ট হয়। একটা রুমে দুজন মানুষ, একটা বিছানায় একটা মেয়ে, তার সামনে ক্ষুধার্ত এক হায়না দাঁড়িয়ে, যে কিনা শরীরের এক অমায়িক চাওয়াতে নিজেকে এগিয়ে নিতে প্রস্তুত। আরিফ একটু একটু করে এগিয়ে যায়, রোজকে বলে, উফ রোজ, তুই এত এত সুন্দর কেন রে? তোকে দেখলেই যেন পাগল হয়ে যাই আমি। আমি মোটেও সুন্দর না, ভালো করে দেখো। তুমি আমার দিকে আগাবা না একদম। তুমি এইভাবে তাকাচ্ছ কেন ভাইয়া? তুমি অবশ্যই অনেক সুন্দর, আর আমি আমার জান কলিজাটাকে সুন্দর বলছি, তাতে কার কি? সত্যি বললাম, বিশ্বাস হলো না। তুমি অনেক সুন্দর। দেখো ভাইয়া, ফাজলামি করবা না, আমাকে যেতে দাও। তুমি আমাকে রুমে নিয়ে আসছো কী সব করতে? এখন শুরু করছো ঢং। একদম ঢং করবা না, পটানোর চেষ্টা করছো তাই না? না না, পটাচ্ছি না, সত্যি বলছি। তুই অনেক সুন্দর, তোকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আগে তো কখনো বলনি আমি সুন্দর, আজকে তুমি রুমে এনে বলো আমি সুন্দর। কি ভাবছো যে আমি এসব বুঝি না? যাও তুমি। আগে তো খালি তাকিয়ে দেখতাম, বলার সাহস পেতাম নাকি? আজ খুব সাহস বুঝি। সাহস আছে বলেই তো তোকে রুমে নিয়ে আসলাম, আর সত্যটা বললাম। অনেক সুন্দর তুই, দেখলে পুরাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভাইয়া, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? চোখ সরাও বলছি। কেন তাকিয়ে আছি তা তুই কি একটু বুঝতে পারছিস না? তোকে ওড়না ছাড়া অনেক সুন্দর লাগছে, আগেই তো বলেছি। আমি তো ভাবছিলাম তুই অতটা সুন্দর হবি না, কিন্তু এখন তো দেখি তুই আসলেই অনেক সুন্দর। চোখ যেন সরছেই না আমার। রোজ আরিফের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। প্রথম থেকে রোজ আরিফকে দূরে দূরে রাখলেও রোজ যে আরিফকেও কাছে চায়, সেটা রোজ বুঝতে দেয়নি। আরিফের অবশ্য তাতে তেমন কিছু আসে যায়নি। আরিফ রোজকে ঠিক মতোই পটাতেই যাচ্ছে, জোর করে কিছু না হোক। নিজ থেকে তো রোজ আরিফকে সব কিছু দেবে, আর সেটা ভেবে নিয়েই আরিফ রোজকে পটাচ্ছে। যদিও রোজ জানে, যদিও রোজ আসলেই দেখতে অনেক সুন্দরী, সেভাবে পটানোর কিছু নেই। তবে আরিফের দিকে নিজের প্রশংসা শুনতে রোজের খারাপ লাগছে না, তাই বারবার আরিফকে সব কিছু থেকে না করে যাচ্ছে। আরিফের কথা শুনে রোজ বলল, ভাবছো আমি তোমার ধান্দা বুঝি না? মিথ্যা বলে রুমে নিয়ে আসলে, এখন ওড়নাটা কেড়ে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছো। মতলবটা প্রকাশ করো তো ভাইয়া। এত মতলব তোর বুঝতে হবে না। জানি না কি মনে হয়েছে, তোকে রুমে নিয়ে আসলাম। এখন তোকে দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। আমি পারছি না সামলাতে। তোকে আমার আদর করতেই হবে, খুব ইচ্ছে করছে আদর করতে। দেখো ভাইয়া, তুমি একদম দুষ্টু হয়ে গেছো। আমি ফুফুকে বলে দিব তুমি আমার সাথে কী সব করেছো। আমাকে অনেক কিছু বলেছো তুমি। রুম থেকে যাব, আমি যেতে দাও বলছি, না হলে তোমার খবর খারাপ হবে বলে দিলাম। আরে, এসব কথা কাউকে বলতে নেই তো। এসব বললে তোমারই লস। শোন, তোকে ভাবলাম জোর করব না, ভালোভাবে বুঝিয়ে তোকে আদর করে ছেড়ে দেব। তুই তো আমার কথা শুনলি না। আমাদের ব্যাপার আমাদের মধ্যে থাকবে। তোকে আমি কাছে পেতে চাই, এটা কাউকে কেন বলবি? জানিস না তোকে আমি কতটা আদর করতে চাই। সব মিথ্যা। তুমি আমাকে জোর করেই পেতে চাও, না হলে আগেই বলতা আমাকে তুমি এত কাছে চাও, আমাকে তুমি এত আদর করতে চাও। এখন সব পাম দিচ্ছ আমাকে, তাই না? মোটেও পাম দিচ্ছি না, যদিও পামটা ভালো মতো দিলে তোর পেট ফুলে যেত। এখনো তো দেইনি, দিব না কি আগেই?
মানে আদর ছাড়াই আগে পেট ফোলানো কাজ করব? ভাইয়া তোমার কিন্তু সাহস বাড়ছে। এসব কি বলো? আসলেই সাহস বাড়ছে। না হলে তোর মতো সুন্দরীকে এতদিনে কেন আমি দেখিনি? যদিও তুই আমাকে ইগনোর করতি, আমাকে সবসময় এড়িয়ে চলতি, কিন্তু তুই তো জানিস না আমি কত আদর করতে পারি। শুধু তুই বলেই এখনো কিছু করিনি এতদিন। এই জন্য তো ভয় পেতাম। আসলেই না জানি তুমি কি কি করতা, তাই এড়িয়ে চলতাম। সত্যি পেট ফুলে গেলে মানুষ কি বলতো? বিয়ের আগে আমার পেটে বাচ্চা। ছি, তুমি কি আজকে আমার পেট ফোলাতে আসছো? একদমই হবে না বলে দিলাম। আর নিজেও আমাকে এড়িয়ে চলতা তুমি। আদর করতে পারো সেটা তোমার মুখে লেখা থাকতো, বুঝি যে আমি জানবো? আরিফ কোনো কথা বলে না, রোজের হাতটা ধরলো। রোজ একটু কেঁপে ওঠে। এমনটা আগে কখনো হয়নি। তবে কি আরিফের প্রতি রোজের এমন ভীষণ রকম আকর্ষণীয় অনুভূতির জন্য? একটা রুমে দুজন বিপরীত লিঙ্গের মানুষ বসে আছে। একজন নিজেকে নিছক আত্মপ্রকাশে ছাড়ানোর চেষ্টা, আরেকজন অতি উৎকণ্ঠা, আবেগী, আকর্ষিত অনুভূতির মিষ্টি কামড় বসাতে এগিয়ে যাচ্ছে নরম মাংসের দিকে। আরিফ রোজের হাতে একটা চুমু দেয়। রোজ ড্যাব ড্যাব দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফের দিকে। আরিফ মুচকি হাসল। রোজের হাতের নরম মাংসে আলতো করে বেশ স্বতঃস্ফূর্তভাবে একটা কামড় দেয়। রোজ আরিফের দাঁতে স্পর্শ পেয়ে ঝড়ের গতিতে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এমন একটা ভাব বোঝায় যেন রোজের বেশ সুরসুরি লাগছে। আরিফ তখন বলল, তোমাকে আজকে আদর করব। এতদিনের সব চাওয়া আকাঙ্ক্ষা আজকেই পূরণ করব। চল তোকে আদর করি। তুমি আমাকে রুমে আনার আগে কেন বলনি যে তুমি আদর করবা? তুমি কেন আমাকে মিথ্যা বলে আমাকে এখানে আনছো? আসলে এমনিতে গো, আয়না কাছে। এত দূরে কেন থাকছিস? আমাকে একটু আদর করতে দে। তোকে ভালো মতোই আদর করব। আগে তো কখনো সুযোগ হয়নি এসব বলার বা করার, আজকে হয়েছে। তোকে অনেক আদর করব। সত্যি কি তুমি আমাকে আদর করবা, নাকি আমাকে ডেট করবা জোর করে? আরে সত্যি তোকে আদর করব। আমি তোকে অনেক আদর করতে চাই, বুঝিস না কেন? আরিফ রোজের দিকে এগিয়ে যায়। রোজ কিছু বলে না। একটা অন্যরকম অনুভূতির চাহনি নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আরিফ হলো রোজের ফুফাতো ভাই, আর রোজ হলো আরিফের মামাতো বোন। দুজনে একে অপরের কাজিন। আরিফ সবে বিজনেস স্টার্ট করেছে, আর রোজ পড়াশোনা করছে। দুজনে আগে থেকেই দুষ্টু মিষ্টি সম্পর্কে খুনসুটি করে বেড়াতো। অর্থাৎ আরিফ যদি রোজকে মারতো, রোজও তো ছেড়ে দিত না আরিফকে। সেও দৌড়ে এসে আরিফের সাথে মারামারি করত। দুজনের এমন খুনসুটিপূর্ণ ঝগড়াতে দুই পরিবার অতিষ্ঠ। কিন্তু ওরা দুজনে কারো কথা কেউ শোনে না। যতবারই কেউ কারো বাড়িতে বেড়াতে গিয়েছে ততবারই ওদের ঝগড়া হবেই। এটা সবাই জানতো। রোজের বাসা একটু গ্রামের সাইডে। আরিফ একবার ওদের বাড়িতে বেড়াতে যায়। রোজ প্র্যাকটিক্যাল খাতায় আঁকছিল। আরিফ রোজের পেছনে এসে দাঁড়ায়। রোজের প্র্যাকটিক্যাল আঁকা প্রায় শেষ। এমন সময় আরিফ রোজের থেকে খাতাটা খপ করে কেড়ে নিয়ে দৌড় দেয়। পেছন থেকে রোজ চিল্লাতে শুরু করে, ওই বান্দর শয়তান হুলো বিড়াল, আমার খাতা দাও, আমার পরশু জমা দিতে হবে, অনেক কষ্টে আঁকিয়েছি, প্লিজ ফেরত দাও ভাইয়া। কোনো ফেরত হবে না সোনা, পারলে আমার থেকে তুই নিয়ে দেখা। ধর আমাকে, দেখি কেমন পারিস। দেখো, একদমই শয়তানি করবা না বলে দিলাম। যদি করছো এর ফল খারাপ হবে কিন্তু। দাঁড়াও বলছি, আমার খাতা দাও। দেব না খাতা, দেখি তুই কিভাবে নিস। শক্তি থাকলে নিয়ে যা। খাতা যেন নষ্ট না হয় বলে দিলাম ভাইয়া। যদি কিছু করছো না তোমাকে দেখো কি করি আমি। চুপচাপ আমার খাতা ফেরত দাও, না হলে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। তাই নাকি? এই যে হুমকি দিলি, তোর খাতার 12টা বাজাবো, দাঁড়া। আরিফ দৌড়াতে দৌড়াতে পুকুরের সামনে আসলো। রোজও দৌড়াতে দৌড়াতে আরিফের সামনে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। রোজ হাঁপাতে হাঁপাতে বলে, খাতা দাও, আর দৌড়াতে পারবো না। দিব না খাতা, এটা এখন আমার নৌকা হবে। নৌকা হবে মানে? ওই তুমি কি বলছো? আরিফ ভাইয়া, তুমি আমার খাতা দাও বলছি, এক্ষুনি দাও। দেব না। এই দেখ কিভাবে আমার নৌকা হবে, দেখ। আরিফ কথাটা বলেই হাত থেকে রোজের প্র্যাকটিক্যাল খাতা পুকুরের পানিতে ছুঁড়ে মারে। তারপর সেটা পানিতে ভাসতে থাকে। রোজ হা করে তাকিয়ে থাকে তার খাতার দিকে। রোজের অনেক রাগ হয়। হাতের কাছে লাঠি ছিল। রোজ সেই লাঠি উঁচু করতে আরিফ দৌড় লাগায়। আরিফ ছুটতে থাকে পেছনে, হাতে লাঠি নিয়ে রোজ দৌড়াতে থাকে। আরিফ দৌড়াতে দৌড়াতে একটা খড় কাদার উপরে এসে পড়ে। রোজ দেন
আবার বাঁকে পায়। আরিফ আর কোথাও যেতে পারে না। রোজ লাঠি এনে আরিফের কাছে দাঁড়ায়। আরিফকে রোজ মারতে যাবে, ঠিক তখনই পা পিছলে রোজ পড়ে যায় আরিফের উপরে। আর আরিফ রোজকে ধরতে যেতেই আরিফের হাতজোড়া চলে যায় রোজের বুকের উপরে। রোজের বুকের দুই পাশে আরিফ দুই হাত দিয়ে রোজকে ধরে। রোজ খড় গাদার মধ্যে আরিফের উপরে পড়ে গেল, আর আরিফ রোজের বুকের উপরে হাত দিয়ে ধরে রেখেছে। দুজনের খুনসুটিতে বুঝতেই পারেনি কি ঘটে গেছে রোজের সাথে। আরিফ বুঝতে পারেনি রোজের কোথায় হাত দিয়েছে, আবার রোজও বুঝতে পারেনি আরিফ তার কোথায় হাত রেখেছে। আমার খাতা ফেলে দিয়েছো, জানো কত কষ্ট হয়েছে? তোমাকে আমি মেরেই ফেলবো, শয়তান ছেলে কোথাকার। শোন পাগলি, তোর জন্য আমি খাতা বানিয়ে এনেছি, তাই ইচ্ছা করে তোর খাতাটা নষ্ট করলাম। তুই তো একটা গাধি, কিচ্ছু জানিস না। কি? তুমি আগে বলনি কেন? তুমি অনেক পচা। ছাড়ো আমাকে। আমি কি তোকে জড়িয়ে ধরেছি নাকি? তুই দেখ, নিজেই তো আমার উপরে পড়েছিস। আমি তো তোকে ধরেছি। আরিফ কথা শেষ করতে পারে না। আরিফের নজর চলে যায় রোজের বুকের দিকে। বুকের দুই পাশে আরিফ দুই হাত দিয়ে চেপে রেখেছে। আরিফ আলতো করে একটু চাপ দেয় রোজের বুকে। রোজ তখনও আরিফের স্পর্শ বুঝতে পারেনি, তবে রোজ আরিফের কথা বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে চায়। সে আরিফের দৃষ্টি লক্ষ্য করে, তাকিয়ে দেখে আরিফের দুই হাত তার বুকের নরম অংশ চেপে ধরে রেখেছে। রোজ হালকা চাপ অনুভব করছে। রোজ তখনই বলে, ওই তুমি আমার কি ধরে আছো? বুক? কেন, তুই তো আমার উপরে পড়ছিলি, তাই তো তোকে আমি ধরলাম, না হলে তোর লাগতো। খালি বুক ধরছো? আর কি ধরছো? হাত দিয়ে চাপ দেয়, আবার বলে নজরে দেখিনি। সরো বলছি, ছাড়ো আমাকে। আর একটু থাক, ভালোই তো লাগছে। লুচ্চা কোথাকার, সরো তুমি, পচা ছেলে। অনেক দৌড়াইছো আজকে, তোমার সাথে আর কোনো কথা নেই। রোজ দ্রুত আরিফের ওপর থেকে উঠে পড়ে। তারপর রোজ লাঠি হাতে নিয়ে একা একা বাড়ির দিকে যেতে থাকে। আরিফও খড় গাদার ওপর থেকে ওঠে, রোজের পিছু পিছু আসে। বাড়ির কাছে আসতেই আরিফ রোজের চুল টেনে ধরে জোরে একটা টান দেয়। রোজ আবার রেগে যায়, আরিফকে দৌড়ানি দেয় আবার। আরিফ যেয়ে তার মামির পেছনে লুকায়। রোজও দৌড়ে আসে। আরিফ রোজের থেকে পালানোর জন্য নিজের রুমে আসে। রোজও রুমে আসলো। আরিফ সুযোগ পেয়ে রোজকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোজ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে। আরিফ বলে, এবার যা দেখি আমার থেকে, তোকে আমি ছাড়ছি না, তোকে আমি কামড় দেবো, বুঝেছিস? ভাইয়া আমাকে ছাড়ো, তুমি কিন্তু অনেক শয়তানি করে শিখেছো। তোমাকে আমি পিটাবো, তারপর যাব। তোর সবকিছু অনেক সুন্দর রে। একদম ভালো হবে না কিন্তু ভাইয়া, ছাড়ো, কেউ এসে পড়বে কিন্তু। আসুক, তাতে আমার কি? আবার একটু ধরি। ছাড়বা তুমি, নাকি এখন চিৎকার দেব? কেউ আসবে কিন্তু। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় ওরা। তাড়াতাড়ি রোজকে ছেড়ে দেয় আরিফ। রোজ ছাড়া পেয়ে দৌড়ে আরিফের রুম থেকে বেরিয়ে চলে আসে। আরিফ রোজের রুম থেকে বেরিয়ে আসে। রোজ যেন হাফ ছেড়ে বাঁচে। এই আরিফ যেন দিন দিন রোজের প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছে। রোজ সেটা ভালো করেই বুঝতে পারছে। রোজও যে আরিফকে ভালোবাসে এটা বোঝাই যায়। দুজনে সারাদিন খুনসুটিতে মেতে থাকে। সেদিন রাতে রোজের রুমে আসে আরিফ। রোজকে বলে, রোজ, চল আমরা একটা খেলা করি। তুমি আবার আমার রুমে আসছো? বিকেলে তুমি কিন্তু আমার সাথে দুষ্টুমি করেছো, একদমই কাছে আসবে না বলে দিলাম। আরে ওটা তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আমি কি ইচ্ছে করে করেছি? তবে সত্যি কথা বলতো, তুই কি রাগ করছিলি? না, রাগ না, তবে এটা কিন্তু ঠিক হয়নি। তুমি সরাসরি আমার বুকের উপরে হাত দিয়েছিলে। তোমার সাহস দিন দিন বাড়ছে। আগেই তো বললাম আমি ইচ্ছে করে তোর কোথাও হাত দেইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আর রেগে থাকলে তুই শাস্তি দিতে পারিস। কি শাস্তি দেব তোমাকে? আর বললাম তো আমি রেগে নেই। তুই চাইলে শাস্তি হিসেবে আমার গায়ে হাত দিয়ে মার দিতে পারিস, আমি কিছু মনে করব না। বরং তোকে তো হাত দিয়ে আস্তে একটু মার দিয়েছিলাম, মানে হয়ে গেছে ওরকম আর কি। তুই আরো জোরে দিবি, আয়। তোমার বুকে কি কিছু আছে নাকি? আমি বুকে হাত দেবো কেন? আর আমি চাপলেও তোমার কিচ্ছু হবে না। আমার এতটুকু হাত নরম হাত। তাহলে কি করব? আমি কি আবার হাত দিব নাকি? আয় তাহলে আমার কাছে। ভাইয়া, তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে যাচ্ছ। কি সব বলছো তুমি? যাও, রুম থেকে বেরিয়ে যাও। আচ্ছা, রাগ করছিস? কর কর। আমি আর কে এই বাড়ির? তোদের বাড়িতে আসি না, যা আসলাম তাও তুই আমার সাথে এমন করছিস। ঠিক আছে, চলে যাচ্ছি। ঢং করো না ভাইয়া, কি শয়তানি করতে আসছো বলো? তারপর ঝটপট এমনিতেই কেটে পড়ো, না হলে মার খাবা তুমি। আরিফ রোজের দিকে এগিয়ে আসে। রোজ পড়ার টেবিলে বসেছিল। চেয়ারে বসে বসে আরিফের সাথে কথা বলছিল রোজ। আরিফ এগিয়ে এসে রোজের পেছনে দাঁড়ালো।
রোজ প্রস্তুত হয় আরিফ কোনো শয়তানি করার নতুন কোনো মতলব পেটেছে সেটার জন্য। আরিফ রোজের রুমে আসার আগে তার রুমের দরজা লাগিয়ে এসেছে। রোজ সেটা খেয়াল করেনি, তবে আরিফ হয়তো রোজের সাথে এবার অন্য রকম শয়তানি শুরু করার জন্যই এসেছে, কারণ রোজ এখন আরিফের থেকে বেশ সাবধান। আরিফ এসে রোজের চুল ভর্তি মাথায় নিজের হাত ডুবিয়ে দেয়, আস্তে আস্তে মাথায় হাত বোলাতে শুরু করে, হালকা করে চুলগুলো টানতে থাকে। রোজের এই রকম আদরটা অনেক ভালো লাগে। সে এটা তার বাবার থেকে ছোটবেলাতে নিত, কিন্তু বড় হওয়ার পর কেউ ওকে এইভাবে আদর করেনি। আরিফের এইভাবে আদর করাটা রোজের ভালো লেগে যায়। রোজ পরম আনন্দে চোখ বন্ধ করে নিল। আরিফ আস্তে আস্তে গলায় বলল, তুই অনেক সুন্দর হয়ে যাচ্ছিস, কোনো ছেলে টেলের পাল্লায় পড়িসনি তো আবার? কি বলো ভাইয়া তুমি এগুলা? মাথা ঠিক আছে? আমি তুমি ছাড়া কোনো ছেলের সাথে মিশি? কখনো দেখছো? তা ঠিক। আচ্ছা, আমার উপর তোর অনেক রাগ, তাই না? না, রাগ করবো কেন? তার মানে তুই রাগ করিস না, তাই তো? আমি যাই করি তাতে কোনো রাগ নেই তোর, তাই না? না, রাগ হয় না। রাগ আমি রাখিও না। আর জানি তো তুমি সবসময় দুষ্টুমি করো। রাগের কি আছে? আর আমার কিছু হলে তো তুমি আমাকে অনেক কেয়ার করো, তাহলে রাগ করবো কেন? না মানে আমি ভাবি হয়তো তুই আমার উপরে রেগে যাস। আচ্ছা, তোকে আদর করি। আরিফ আর কিচ্ছু বলে না, রোজও সম্মতি দেয়। আরিফ রোজের চুল টানা অফ করে দিয়ে কপালে আস্তে আস্তে টিপতে শুরু করলো। রোজের অনেক ভালো লাগছে, কিন্তু ওর শরীরে একটা অন্যরকম উন্মাদনা তৈরি হতে শুরু করেছে। রোজও সেটা তাৎক্ষণিক বুঝতে পারেনি। আরিফ রোজের মাথাটা নিজের কাঁধের ওপর টেনে নিল, তারপর কপালে আস্তে আস্তে মেসেজ করে দিতে শুরু করে। দুজনেই চুপচাপ একটা রুমে আছে, অর্ধ অন্ধকার রুম, রুমের দরজা বন্ধ করা। আরিফ মুখে কিছু বলছে না, রোজও যেন কিচ্ছু বলতে পারছে না। রোজের রুমে সচরাচর কেউ আসে না, কারণ না আসার সম্ভাবনাই বেশি। এই সুযোগে আরিফ রোজের রুমে এসেছে, যদিও আরিফ আসলে সবাই জানে আরিফ রোজ একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। আরিফ থামে না। আরিফ আস্তে আস্তে রোজের কাঁধে হাত আনলো, দুই কাঁধে দুই হাত দিয়ে খুব মোলায়েমভাবে মেসেজ স্টাইলে চাপতে শুরু করে। রোজের গা থেকে একটু একটু কৌশলে আরিফ ওড়নাটা সরিয়ে ফেলেছে। রোজ চোখ বন্ধ করে আরিফের সব আদর অনুভব করতে থাকে। রোজ, তাহলে তুই আমার উপরে রেগে নেই, তাই না? না তো ভাইয়া, কোনো রেগে নেই। উফ ভাইয়া, তুমি এমন আদর কোথা থেকে শিখেছো? ভালো লাগছে না? আচ্ছা তাহলে না করি, তুই বই পড়, আর হয়তো কেউ আসতে পারে। হুম, করো, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করে টিপছো তুমি। তুই কিন্তু আমাকে শাস্তি দিলি না। তোকে যে এত বিরক্ত করি সে অনুসারে একটু শাস্তি দিতেই পারিস, আমি কিছু মনে করব না। হুম, কিছু লাগবে না। উফ, আহ, এত ভালো লাগছে আমার। এমন রোজ করবা তুমি ভাইয়া? কি শাস্তি নিবা বলো? আমি যা করব তুইও তাই করবি। কি করবা তুমি? একটু পরে বুঝতে পারবি। তুই অনেক নরম রে, মনে হচ্ছে সারাক্ষণ তোকে এভাবে ধরে থাকি। বলেছিলাম না আমি নরম? আর তুমি নরম জায়গাতে হাত দিয়ে চেপে দিছিলা। তুমি বড্ড শয়তান হয়ে গেছো। একটু শয়তান না হলে মেয়েরা পাত্তা দেয় না, বুঝলি তো? মেয়েরা মানে? তোমার কোন কোন মেয়ের পাত্তা লাগবে শুনি? আস্তে, কানের নরম লতিতে একটু হাত বোলাও। বলো না কেন, কার কার পাত্তা লাগবে? কেউ তো দেয় না, কারটা নিব বল? কেউ নাই আমার, কেউ পাত্তা দেয় না, কেউ কাছে আসে না। হয়েছে, আর ইমোশন খেয়ে ডিমোশন ঝাড়তে হবে না। তুমি আরো টিপতে থাকো, আমার ভালো লাগছে। তোর ওড়নাটা সরা তাহলে, ওটার জন্য হচ্ছে না তেমন। ওড়না সরলে তোমার নজর কোথায় যাবে আমি বুঝি না ভাবছো? আমি সব জানি তোমার নজর কোথায় কোথায় চলে যাবে, তাই না? শোন, সুন্দর জিনিসের প্রতি সবার নজর থাকেই, আমি দেখলে দোষ কি? তুমি দেখলে দোষ আছে, তুমি কেন দেখবা? যাও, ওড়না সরাবো না। আরে সরা, আমি বললাম তো কিছু করব না, দেখবো না, জাস্ট তোর ভালোর জন্যই বললাম। বিশ্বাস না করলে কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, আমি ওড়না সরাচ্ছি, কিন্তু খবরদার তুমি আমার কোনো দিকে নজর দিবা না, আর কোনো দুষ্টুমি করবা না, মনে থাকবে তো? হ্যাঁ থাকবে, তুই সরা তো। আরিফের কথা শুনে রোজ তার গা থেকে ওড়নাটা সরায়। রোজের পেছনে আরিফ দাঁড়িয়েছিল। আরিফ রোজের বুকের দিকে তাকায়। রোজের বুকের সৌন্দর্য কল্পনা করেই নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে আরিফ। অনেক সাহসের কাঁপাকাঁপি হাত নিয়ে সরাসরি রোজের বুকের উপরে হাত দেয় আরিফ। তারপর আলতো করে চাপ দিতে রোজ চোখ খোলে। রোজের হঠাৎ কি হয় রোজ যেন নিজেই জানে না, সাথে সাথেই সে চেয়ার থেকে উঠে পড়ে। ওড়নাটা দিয়ে নিজেকে ঢেকে আরিফের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আরিফ গালে হাত দিয়ে রোজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজ নিজেকে সামলে নিয়ে আরিফের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আরিফ কি বলবে বুঝতে পারলো না।
অনুশোচনায় অভিমান মন খারাপ নিয়ে আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোজের সামনে। তবে রোজ চর মেরেও শান্ত হয়নি। আরিফকে বলতে শুরু করে, ছি ভাইয়া, ছি, তুমি এতটা অমানুষ কিভাবে হলে? কিভাবে পারলে এটা তুমি করতে? আমি তোমাকে কতটা সম্মান করি, কতটা কেয়ার করি, আর তুমি কি না এলাকার রাস্তাঘাটে থাকা ফালতু টিস করে বেড়ায় খারাপ ছেলেদের মতো আচরণ করলে আমার সাথে। আরে রাস্তার ওই কুকুর মার্কা ছেলেরাও তো তোমার থেকে অনেক ভালো, ওরা তো টিস করে কাজ করে। আর তুমি, ভাবতেই অবাক লাগছে, তোমার মতো একটা জঘন্য মানসিকতার ছেলের সাথে আমি ছোট থেকে মিশি। কার সামনে ঘুরতাম আমি? ছি, তুমি তো ওদের থেকে খারাপ। ভুলিয়ে ভালিয়ে আমার সাথে নষ্টামি শুরু করলে। আমার তোমার কথা ভাবতেই যেন বমি পাচ্ছে। একজন লম্পট জঘন্য একজন মনের মানুষের সাথে আমি কথা বলবো না। রাস্তার কুত্তা অনেক ভালো, অ্যাটলিস্ট কামড় দেওয়ার সময় ঘেউ ঘেউ করে, আর তুমি কি না? ঘেন্না লাগছে তোমায় দেখতে। বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না। অনেক সহ্য করেছি তোমার জ্বালাতন। কি ভাবো নিজেকে হিরো মনে করো? নিজের দিকে তাকিয়েছো? আমি বলে তোমার সাথে মিশতাম, কথা বলতাম। অন্য মেয়েরা হলে কবেই চলে যেত। বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমাকে আর দেখতে ইচ্ছে করছে না। লুচ্চা বদমাইশ একটা ছেলে। সব ছেলে একই রকম, সুযোগের সদ্ব্যবহার ঠিক সময় করে তারা। রোজ হাঁপিয়ে যায়, আর কিছু বলতে পারে না। একটানা কথাগুলো সে আরিফকে বলছিল। আরিফ মাথাটা নিচু করে রোজের কথাগুলো শুনেছে। রোজের বলা শেষ হলে আরিফ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সোজা রুম থেকে বের হয়ে রোজের দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে আসে। নিজের রুমের দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মুখে কয়েকবার পানির ছিটা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। আয়নার সামনে সে যাচ্ছে না। মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো সে নিজের চেহারা আয়নাতেও দেখবে না। রোজের সামনেও সে আর যাবে না। আরিফ রুমে এসে ব্যাগ গোছাতে শুরু করেছে। ওদিকে রোজ চেয়ারে বসে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে ফেলল। তারপর জোরে জোরে শ্বাস নিয়ে আরিফকে সে কি কি বলেছে তা ভাবতে থাকে। নিজেকে কেমন যেন খুশি খুশি লাগছে আরিফকে কথাগুলো বলতে পেরে। কারণ রোজের সাথে আরিফ এরকমই মজা করে। আজকে রোজ করেছে এমন মজা। এবার আরিফ কই যাবে? মনে মনে রোজ খুশি হয় যে আরিফ এতদিন তাকে পছাতো খেপাতো, আজ সে নিজেই এমন কিছু করেছে। জাস্ট মজা করেই রোজ আরিফের সাথে এইসব করেছে আর বলেছে। আরিফ দ্রুত ব্যাগ গুছিয়ে চট জলদি নিজের মামা আর মামির রুমে আসে। ব্যাগ হাতে করে আরিফকে আসতে দেখে সবাই অবাক হয়। আরিফ সোজা মামাদের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বেশ মনমরা করে হন্তদন্ত হয়ে ভাব নিয়ে বলল, মামা, আমার বন্ধুর বাবা গুরুতর অসুস্থ, আমাকে এখনই যেতে হবে। আমি তাকে বলেছিলাম যে যেতে পারবো না, বাট ওর পাশে কেউ নেই, সে অনেক একা। আবার রাত হয়েছে, আমি ওর বন্ধু হয়ে পাশে না থাকলে কেমন দেখায়। পৌঁছাতে অনেক দেরি হবে, তাই এখনই যেতে হবে আমার। মামা প্লিজ রাগ করিয়েন না, আমি আবার আসবো, আমি যাই এখন। মামি আরিফকে খেতে বলে, কিন্তু আরিফ না করে দেয়। মামি জোর করে বলে অ্যাটলিস্ট যেন খেয়ে যায় আরিফ, কিন্তু আরিফকে এখন যেতেই হবে। যেন আরিফ না গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে। তাই আরিফকে আর কেউ আটকায়নি। সে দ্রুত মামাদের বাড়ি থেকে রাতে বেরিয়ে চলে আসে। রাত 10টা বাজে। রোজের এই সময়টাতে খেতে বসে সবাই একসাথে। রাত 10টা বাজতেই সবাই খাবার টেবিলে চলে আসলো। রোজও আসলো। রোজ চেয়ার টেনে খাবার টেবিলে বসলো। আশেপাশে তাকায়। রোজের মা ধমক দিয়ে বলে, কি রে, প্লেট না নিয়ে কোথায় তাকাস, জলদি নে। রোজ প্লেট নিতে নিতে বলে, মা আরিফ ভাইয়া কই, দেখছি না তো। রোজের কথা শুনে তার মা বলে, আরিফ তো রাত 8টার দিকে চলে গেছে। ওর কোন বন্ধুর বাবা নাকি গুরুতর অসুস্থ, সে থাকতে পারবে না বলে দ্রুত চলে গেল। খেয়ে যেতে বললাম, খেলোই না। কি যে করে ছেলেটা। রোজের মায়ের কথা শুনে রোজ অবাক হয়। রোজ বেশ রেগে বলে, রোজ কি, ও চলে গেছে মানে? সে আমার সাথে দেখা না করে চলে যাবে? হারামিটারে যে কি করব, শয়তান, যা খুশি তাই করে ও। মন খারাপ করে খাবার খেয়ে নিল। তারপর নিজের রুমের দিকে আসতে থাকে। হঠাৎ আরিফের রুমের দিকে ওর নজর চলে যায়। ধীর পায়ে হেঁটে আরিফের রুমের সামনে আসলো। দরজা আধখোলা হয়ে আছে। রোজ আরিফের ঘরের মধ্যে প্রবেশ করে। আরিফ নেই, থাকবে কি করে? সে তো অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। রোজ ফিরে আসতে যাচ্ছিল, হঠাৎ রোজের চোখ যায় আরিফের বিছানায় রাখা বালিশের দিকে। সেই বালিশের নিচে একটা সাদা কাগজ দেখতে পায় রোজ। রোজ বালিশটা সরিয়ে কাগজটা হাতে নেয়। এটা একটা চিরকুট। রোজ সেখানে কয়েক লাইন লেখা দেখতে পায়। রোজ পড়তে থাকে, রোজ, আমাকে মাফ করে দিবেন, আমি আসলে ওরকম ছেলে না যেমনটা আপনি ভেবেছেন। আপনি আমাকে মারলেন, কষ্ট লাগেনি, কিন্তু কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। আমি কথা দিচ্ছি আমি কখনো তোমার সামনে আর আসবো না, কখনো আমার চেহারা আপনাকে দেখাবো না। ভালো থাকবেন। এতদিন আমাকে জ্বালানোর জন্য মাফ করে দিয়েন। আশা করি আর আমাদের দেখা হবে না। সিরিয়াসলি, আমি কখনো আপনার সামনে আসবো না। আরিফের লেখা
চিঠি পড়ে রোজের যেন মাথাটা ঘুরতে শুরু করে। রোজের যেন তখনই মনে হয় সে যা করেছে সেটা অনেক বড় ভুল ছিল। অজান্তেই সে আরিফকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এখন সে কি করবে? চিরকুটটা হাতে নিয়ে দৌড়ে নিজের রুমে আসে রোজ। তারপর নিজের ফোনটা বের করে আরিফের নাম্বারে কল দিতে শুরু করে, কিন্তু আরিফের নাম্বারটা বন্ধ পায়। রোজের যেন মাথাটায় আকাশ ভেঙে পড়ে। কি ভেবে যে কি করে ফেললো বুঝতে পারে না। ওদিকে আরিফ গাড়িতে বসে নিজের গন্তব্যে চলে যাচ্ছে আর মনে মনে বলছে, ভালো থাকিস রোজ, তোর সাথে আর দেখা হবে না। আরিফ কার মামাদের বাড়ি থেকে চলে আসে নিজের বাড়ি। ফোনটা অফ করাই ছিল। বাড়িতে আসতে আরিফের মা প্রশ্ন করে, কিরে তুই এত রাতে চলে আসলি যে? আরিফ ব্যাগ প্যাক করে রেখে বলে, আমার বন্ধুর বাবা অনেক অসুস্থ, সকালে যেতে হবে, তাই চলে এসেছি। মামিদের বাসা থেকে গেলে লেট হতো, তাই চলে এলাম। আরিফ কথাগুলো বলে নিচের রুমে আসলো। তারপর দরজা আটকে দিয়ে ফোনটা অন করলো। তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ওদিকে রোজ আরিফকে খুব বেশি মিস করতে শুরু করেছে। আরিফের স্পর্শ, আরিফের কথা ভাবতে থাকে আর আরিফকে বারবার ফোন করতে থাকে। হঠাৎ আরিফের ফোন অন পায় রোজ। রোজ দ্রুত শোয়া থেকে উঠে বসলো, আরিফকে কল দিতে থাকে, কিন্তু আরিফ রিসিভ করে না। আরিফ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, এসে দেখে তার ফোন বাজছে। আরিফ স্ক্রিনে তাকিয়ে দেখে রোজের নাম্বার থেকে কল এসেছে। আরিফ ফোন কেটে দেয়। রোজ আবার কল করে, আরিফ কেটে দেয়। এভাবে রোজ আরো 10 বার ফোন করে, কিন্তু আরিফ রিসিভ করে না। রোজ মেসেজ লিখলো, ওই তুমি আমার ফোন ধরছো না কেন? একবার ফোন ধরো প্লিজ, জাস্ট একবার। রোজ আবার কল দেয়। আরিফ মেসেজটা পড়ে। রোজের কল আসতেই রিসিভ করলো আরিফ। রোজ ওপাশ থেকে কান্না শুরু করে দেয়। আরিফ চুপচাপ ফোন কানে ধরে রাখে। রোজ বলে, তুমি কেন চলে গেছো আমাকে না বলে? একবার দেখা করে কেন যাওনি? তোর কিছু বলার থাকলে বল, আরো আমি ঘুমাবো। শোনো প্লিজ, আমি কি করলাম? সব তো মজা করে বলেছি আমি। ইটস ওকে, রাখলাম। আরিফ ফোন কেটে দেয়, কিন্তু রোজ আবার কল করে। তবে এবার আরিফ দ্রুত ফোন অন করে দিয়ে চলে আসে। কিছুই ভালো লাগছে না। যাকে সে মনে প্রাণে ভালোবাসতো তার থেকে এমন অপমান একদমই সহ্য হচ্ছে না আরিফের। আরিফ হলো রোজের ফুফাতো ভাই, আর রোজ হলো আরিফের মামাতো বোন। দুইজনের ভেতরে সব সময় খুনসুটিময় ঝগড়া লেগে থাকলেও দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। তবে সেটা কেউ কাউকে কখনো প্রকাশ করেনি। তারা নিজেরাও বুঝতে পারেনি একে অপরকে তারা ভালোবেসে ফেলেছে। আরিফ একটা সিগারেট জ্বালায়। ওদিকে রোজ বালিশ জড়িয়ে ধরে কান্না করতে থাকে আরিফের জন্য। আজ ওদের ভেতর সিরিয়াস ঝগড়া হয়ে গেছে, আর তখনই দুজনে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে যে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আরিফ সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়। দুজনের কেউই সারা রাত ঘুমায়নি। দুজন দুজনের কথা ভেবে কান্না করেছে না ঘুমিয়ে। আরিফ চলে যায় বাড়ির বাহিরে। রোজ সারা দিন আরিফকে কল দেয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। রোজ তার মায়ের কাছে আসে। তাকে তার মা বলে, আমি ফুপির বাসায় যাব কালকে, ব্যাগ গুছিয়ে দাও, আমার এক্সাম শেষ, এখানে থাকতে ভালো লাগে না, ব্যাগ গুছিয়ে দাও। রোজের মা কিছুই বলে না রোজকে, কারণ রোজের এটা নতুন কিছু না। বছরের সব দিন বলা যায় রোজ তার ফুপু মানে আরিফদের বাসায় কাটিয়েছে। রোজের যখন ইচ্ছা সে চলে যায় আরিফদের বাসায়। আবার আরিফের মা মানে রোজের ফুফু রোজকে যেন আরিফের থেকে একটু বেশি আদর করে। আরিফ আর রোজ দুজনে খুনসুটি ঝগড়া ঝামেলা যাই করুক, রোজ অনেক লক্ষ্মী একটা মেয়ে। সে সারাদিন আরিফের মায়ের সাথেই থাকে। সকাল হয়, আরিফ ভোরের দিকে একটা ঘুমের মেডিসিন খেয়েছে, সে ঘুমাচ্ছে। কয়েকবার আরিফের মা আরিফকে ডাকতে আসে, কিন্তু আরিফ বারবার ডাকতে নিষেধ করে দেয়। রোজ আসে আরিফদের বাড়িতে। তখন বাজে সকাল 10টা। রোজ আসতে আরিফের মা অবাক হয়। রোজকে বলে, কি রে তুই এখন? মানে একবার ফোন করবি না? তাহলে তো সকালে ভালো কিছু বানিয়ে রাখতাম, আয় টেবিলে আয়, একেবারে খেয়ে ভেতরে ঢুকিস। রোজ তার ফুপুকে খাবার টেবিলে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, তুমি এখানে এই 10টার দিকে খাবার টেবিলে কি করো? তুমি না দ্রুত খাও, কি হয়েছে? রোজের কথা শুনে তার ফুপু বলল, আর বলিস না, আরিফকে সকাল থেকে ডাকছি শুনছে না, মানে ঘুমাচ্ছে। ভোরে নামাজ পড়তে উঠে দেখি সে ছাদ থেকে নামছে, তারপর রুমে গিয়ে সেই যে ঘুমিয়ে আছে, আর ওঠার কোনো নাম নেই। ফুপুর থেকে কথাগুলো শুনে রোজ বলে, ও আচ্ছা চিন্তা নাই, আমি ডেকে দিচ্ছি, দেখি সে কতক্ষণ ঘুমাতে পারে।
চিন্তা নাই, তুমি ব্যাগটা একটু ধরো তো। রোজ কথাগুলো বলে দৌড়ে আরিফের রুমে আসলো। আরিফ খালি গায়ে বিছানায় সোজা হয়ে ঘুমিয়ে আছে। আরিফের গায়ে একটি ছোট্ট প্যান্ট পরা। রোজ আসে আরিফের কাছে, আরিফের কপালে চুমু দেয়। আরিফকে দেখেই কেঁদে ফেলেছে রোজ। রোজ আস্তে আস্তে আরিফের ঠোঁটের কাছে আসলো। আরিফের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে খুব আস্তে। আরিফ হালকা নড়ে চড়ে ওঠে। রোজ আর দেরি করে না, নিজের গায়ের ওপর থেকে ওড়নাটা সরিয়ে আরিফের উপর শুয়ে পড়ল। আরিফের খালি বুকের উপরে মাথা রাখে রোজ। আরিফের পেটের উপরে হাত বোলাতে শুরু করলো। রোজ আরিফের বুকের দুই পাশে ছোট ছোট নিপল হালকা করে কামড় দিচ্ছে। তখনই আরিফ চমকে জেগে গেল। আরিফ অনুভব করে তার বুকের উপরে কেউ শুয়ে আছে, আর সে সুরসুরি দিচ্ছে তার বুকে। আরিফ নিজের দিকে তাকায়, একটা মেয়ে তার উপরে শুয়ে আছে। আরিফ সাথে সাথেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল। নিজের বিছানার উপর রোজকে দেখেই অবাক হয়, সাথে সাথে অপমানের জন্য চাপার রাগও তৈরি হতে থাকে। তবে রোজের চেহারার দিকে তাকিয়ে কিছু বলতে পারে না আরিফ। তবে অবাক হয়ে রোজকে প্রশ্ন করলো, তুই তুই এখানে কেন? কখন আসছিস আর কেন আসছিস? উঠলে কেন? শুয়ে থাকো। তোমার উপরে শুয়ে থাকতে অনেক ভালো লাগছিল। তোমার বুকে মাথা রেখে শুভ আসো। তুই আমার বউ নাকি? এটা আমার বউয়ের জায়গা, অন্য কারো না। তুই এখানে কেন এসেছিস সেটা বল। আমি আসবো না তো আর কে আসবে? আর কারোর আসার কথা ছিল বুঝি? কথা না ঘুরিয়ে জলদি বল। না থাক, বলতে হবে না। তুই বের হ আমার রুম থেকে। আমি থাকবো, আমার ইচ্ছা। আমার ফুপির বাড়ি, যেখানে ইচ্ছে থাকবো। তোমার কোনো সমস্যা? দেখ, এত বকতে ইচ্ছে করছে না, ঝগড়া বিরক্তিকর এখন। আমি ঘুমাবো, সর চুপ তো ঘুমাও, আমি কি বারণ করেছি নাকি? মনে হচ্ছে আমি তাকে ঘুমাতে না দিয়ে বাসর করব। কর, চুপ কর তো। তুই বের হবি রুম থেকে? দেখ, রোজ কথা বলতে ইচ্ছে করছে না একদম। আমি তো বলেছি তুমি ঘুমাও। তোমার পেটে হাত বোলাতে, তোমার বুকে দুধুতে কিস করতে অনেক ভালো লাগছিল, মজা লাগছিল। ভাবছিলাম তোমার ওইটাতেও কিস করব। আরিফ রোজের কথার মানে খোঁজার চেষ্টা করে, কিন্তু রোজ কথাটা বলে মুচকি হাসছে। আরিফকে রাগাতে বেশ মজা পাচ্ছে রোজ। আরিফ রাগী আর অবাক হয়ে বলল, আমার ওটা মানে কিসের কথা বলছিস? ওই তো, যে শর্ট প্যান্ট পরেছো তাতে তোমার ওটার আকার আকৃতি সব বোঝা যাচ্ছে। দেখি তোমার ওটা কেমন। রোজ, বেশি বেশি হচ্ছে কিন্তু এবার। তুই সামনে থেকে যা বলছি। আরে দেখি না, যদিও দেখার কিছু নেই, ছোট বাচ্চা হবে। দেখানোর ইচ্ছা নাই। হ্যাঁ, আমার সব ছোট। বাপরে, এত রাগ কেন গো তোমার? আসো একটু আদর করে দেই। আর সর তুই এখান থেকে। আরে তোমার প্যান্টের দিকে তাকাও, দেখো আমাকে ডাকছে, দাও ওটারে আদর করি। আরিফ নিচে থাকায় আসলেই সে ছোট্ট প্যান্ট পরে ঘুমিয়েছিল। আবার তার ওপর আরিফ খালি গায়ে। তাড়াতাড়ি সে প্যান্টের ওপরে হাত দিয়ে ঢেকে রাখলো। রোজ হাসতে শুরু করেছে। রোজের খুব রাগ হয়, সে রাগ করে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দিতেই কেমন যেন কান্না পেতে থাকে আরিফের। রোজের করা অপমানের কথা মনে পড়ে মনটা আরিফের খারাপ হয়ে যায়। আরিফ তো ইচ্ছে করে ওর সামনে আসেনি, রোজ নিজেই এসেছে আরিফের কাছে। আরিফ সিদ্ধান্ত নেয় সে আর রোজের সাথে কথা বলবে না, এড়িয়ে চলবে। এদিকে রোজ আরিফের বিছানা সুন্দরভাবে গুছিয়ে দেয়, তারপর চুপচাপ বিছানায় বসে আরিফের কথা ভাবে। আরিফ তাকে ইগনোর করছে, এটা যেন রোজের একদমই সহ্য হচ্ছে না। আরিফকে সে অনেক ভালোবাসে, এখন কেন সে বুঝছে না? আরিফের গোসল শেষ হয়, যখন সে তোয়ালে নিতে যাবে খেয়াল করে সে তোয়ালে আনেনি। এখন কি করবে? আরিফ ভাবে রোজের কাছে চাইবো, না থাক, ওর থেকে কিছু চাইবো না। রোজের সাথে কথা বলবে না আরিফ। আবার ভাবে রোজ হয়তো এতক্ষণ তার রুম থেকে বের হয়ে গেছে। আরিফ ওয়াশরুমের দরজা খুলে বাহিরে আসে, এসে দেখেই রোজ তোয়ালে পেঁচিয়ে বসে আছে। আরিফের রোজের সামনে এসে দাঁড়ালো। আরিফের গা ভেজা। আরিফ তাকায় রোজের দিকে, আর রোজ তাকিয়ে আছে আরিফের নিচের প্যান্টের দিকে। আরিফ রোজের দৃষ্টি খেয়াল করে দেখে রোজ তাকিয়ে আছে তার ভেজা প্যান্টের দিকে। সাথে সাথে আরিফ হাত দিয়ে ঢেকে বলে, ওই তুই কি দেখছিস? তোয়ালে দে, এখনই দে। তোর কাছে কেন তোয়ালে? আহ, হাত সরাও না প্লিজ, একটু দেখি, হেব্বি লাগছিল দেখতে। তুই তোয়ালে দে আমার সামনে থেকে, যা বলছি। দিব না তোয়ালে, আগে আমাকে চুমু দাও, তারপর তোয়ালে দেব। তোকে স্পর্শ করার ইচ্ছা আমার নেই, তুই যা তো। বকা দিলে কিন্তু ফুপুকে ডাকবো, বলবো তুমি আমাকে বকা দিচ্ছ। ডাকবো নাকি?
এই ফাজলামি বাদ দে। আর তুই আমার কাজিন, আমার বোন হস। এসব দুষ্টামি না করে তোয়ালে দে। আমি তোমার কি হই? যাও, তোয়ালে দেব না। ফুফুকে ডেকে বলবো তুমি আমার সাথে খারাপ কিছু করতে আসছো খালি গায়ে। জোর করে তোয়ালে নেব নাকি? ভালোভাবে বলছি তোয়ালে দে। তুই কিন্তু অনেক ফাজলামি শুরু করেছিস। ইস, তুমি কত হট দেখতে। ওই তোমার সাইজ কত গো? সাইজ মানে কি বলিস এগুলো? কিসের সাইজ? বেয়াদবি করিস? আরে বলো না, সাইজ কত? যদিও মনে হয় না বেশি হবে। দেখি দেখি, আমি একটু হাত দেই। রোজ মার খাবি তুই। এসব কি শুরু করেছিস? লুচ্চামি মার্কে কথা বলিস। আমি কখন লুচ্চামি মার্কা কথা বললাম? সাইজ জানতে চাইছি। ধরে তো আর চাপ দিইনি। বেশি বকো কেন? বেশি বকলে তোমার সহ তোমার ওইটার গলা একদম জোরে চেপে ধরবো। নখ বসে যাবে বলে দিলাম। আমি তোকে একদমই সহ্য করতে পারছি না। তুই তোয়ালে দে রে। রাখ। শয়তানি মার্কা হাসি দেয়। আরিফকে রাগাতে অনেক বেশি মজা পাচ্ছে। আগে প্রায় তারা ঝগড়া করত, কিন্তু আজকের ঝামেলাটা সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছে। এজন্য আরিফ রেগেই আছে। আর তাতেই আরও যেন ঘি ঢালছে রোজ। রোজ আরিফকে বলে, তোমার বুকের সাইজ জানতে চাইলাম। তুমি কিসের সাইজের কথা বলছো? তুমি আবার তোমার ইয়ের সাইজের কথা ভাবনি তো? ছি, নিজে লুচু, আমাকে বলে আমি লুচ্চামি করছি। রাখ তোর ঢং, বেরিয়ে যা রুম থেকে। এখনো কি বাকি আছে অপমানের? করা থাকলে করে নে। দেখো, আমি সেদিন মজা করে তোমাকে কথাগুলো বলেছি, কিন্তু এইভাবে মোড় ঘুরবে জানতামই না। প্লিজ মাফ করে দাও। মজা? হা হা হা, ভালো হয়েছে। আমি সরি। তোকে কাছের ভেবে ফেলেছিলাম বেশি। এসব বলতে ইচ্ছে করছে না। তোয়ালে দে। জামার ভেতরে তোয়ালে? আসো, বের করে নাও এক্ষুনি। আরিফ এগিয়ে আসে রোজের দিকে। রোজ হেলে যায় পেছনে। আরিফও হেলে আসে রোজের দিকে। আরিফ আরেকটু হেলতেই রোজ আরিফের পেটে কিস করলো। আরিফ রোজের জামাটার ভেতরে হাত ঢুকিয়ে দেয়। ওই, এই কি তোয়ালে নিচ্ছ নাকি? আমার পেটে হাত দিচ্ছ। দোষ তোর, নিজেই জামার ভিতরে তোয়ালে রেখেছিস। দে বলছি। বের করে দাও। আরিফ জোরে হাত ঢুকিয়ে দিয়ে জামার ভেতরে। তোয়ালেটা সোজা রোজের বুকে আটকে ছিল। আরিফ হাত দেয় রোজের বুকে। রোজ আহ করে উঠল। টান দিয়ে তোয়ালে বের করে পেঁচিয়ে নিল কোমরে। আরিফ বলে, আমরা আজ থেকে ভাই বোন। আমার রুম থেকে যা। আমি তোর সামনে আসতে চাই না। তুইও আসবি না, কথাও বলবি না। আমি বলতেও চাই না। রোজ আরিফকে জড়িয়ে ধরে। আরিফকে জড়িয়ে ধরেই রোজ আরিফের ঠোঁটে কিস করতে শুরু করলো। আরিফের ঠোঁট কামড়ে ধরে রোজ। আরিফ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, আর রোজ তাতেই আরো জোরে আরিফের ঠোঁটে কামড়ে ধরে। রোজ আরিফের তোয়ালে টান মেরে খুলে দেয়। আরিফের প্যান্টের ওপরে হাত দিতেই আরিফ রোজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দুজনেই হাঁপাচ্ছে। আরিফের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রোজ বলে, আমাকে বোন ডাকিও, তারপর তোমাকে বোঝাবো আমি কি করতে পারি। দেখবো কত আমাকে ইগনোর করতে পারো। নিজেকে সামলিয়ে চল, বুঝেছিস? আমার সামনে আসবি না তুই। আমার ইচ্ছে, আমি আসবো কি আসবো না। রোজ কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। আরিফ আবার ওয়াশরুমে চলে আসে। ট্যাপ ছেড়ে মন খারাপ করে বসে থাকে কিছু সময়। তারপর গোসল শেষ করে চলে আসে বাহিরে। রেডি হয়ে খাবার টেবিলে আসলো আরিফ। আরিফের মা রোজকেও ডাকে। রোজ দ্রুত আসে খাবার টেবিলে। আরিফের সামনে বসে রোজ। রোজ বসতে আরিফ চেয়ার ছেড়ে উঠে চলে যেতে চাইল। আরিফের মা বলে, কিরে তুই চেয়ার ছেড়ে উঠলি কেন? কই যাচ্ছিস? আরিফ বলে, ক্ষুধা নাই, তোমরা খাও, আমার কাজ আছে। আরিফের কথা শুনে ওর মা বলে, তুই যদি চলে যাস তাহলে আমিও খাবো না। পুরো খাবার খেয়ে তারপর উঠবি। এর আগে উঠেছিস তো তোর খবর আছে। আরিফ কিছু বলতে পারে না আর। খাবার টেবিলে বসলো আবার। আরিফ বসতেই রোজ টেবিলের নিচ দিয়ে আরিফের পায়ের উপর পা দিল। আরিফ চমকে ওঠে। আরিফের পা বোলাতে বোলাতে রোজ পা আরো উপরের দিকে আনতে থাকে। রোজ বলে, কে যেন আমাকে ইগনোর করবে। তোর পা সরা। কোথায় দিচ্ছিস পা? সরা বলছি। ফুফি, তোমার ছেলে বলছে এক্ষুনি পালাবে খাবার রেখে। আমি ওর পাশে যাচ্ছি, ওরে চেপে ধরছি, দেখি সে কোথায় পালায়। রোজ কথাটা বলেই নিজের চেয়ার ছেড়ে আরিফের পাশের চেয়ারে এসে বসলো। তারপর আরিফের পায়ের উপরে হাত দেয়। হাত বোলাতে শুরু করে। আরিফ বলে, তুই আমার কোথায় হাত রাখছিস? হাত সরা বলছি। আমি সরাবো না। তার আগে বল, আমার সাথে কথা বলবি? হাত সরা বলছি। তোর হাত কিন্তু অন্য জায়গাতে চলে যাচ্ছে। বেশি কথা বললে কি করব জানিস? তোমার চেইন খুলে ওইটার ভেতরে হাত দিয়ে টিপে ধরে রাখবো।
তারপর চিৎকারও করতে পারবি না, বলে দিলাম। তোর এত সাহস কেন রে? কিছু বলছি না দেখে এমন করছিস? বলবা না তো? আচ্ছা দাঁড়াও, এই তো চেইন খুললাম। না না ঠিক আছে, আমি রাজি, কথা বলবো এখন, হাত ছড়া। রোজ আরিফের পায়ে একটা চিমটি দেয়। আরিফ দ্রুত খাবার শেষ করে তাড়াতাড়ি বাইরে চলে আসে। রোজ মনে মনে হাসতে থাকে। আরিফ মনে মনে বলে, কি সাংঘাতিক মেয়ে রে। তুমি কোথায়? ফোন দিলে ধরো না কেন? এমনিতেই তোকে ফোন দিতে বলেছি, ফোন রাখ। বাসায় আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমি তো বাসায় দরজার কাছে দাঁড়িয়ে আছি, কেন তোর কি হয়েছে? কি হবে মানে? আমি তোমাকে দেখবো, তুমি কি বোঝো না নাকি? না আমি বুঝতে চাই না, রাখ ফোন। আরিফ সেই সকালে বের হয়েছিল আর সারা দিন বাড়িতে আসেনি আরিফ। রোজ সারাদিনে কয়েকশো বার কল করেছে আরিফের ফোনে। এখন রাত বাজে 12টা। আরিফের মা পানি খেতে উঠেছে। তখনই শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ। আরিফের মা যেয়ে দরজা খুলে দেয়। দেখে আরিফ দাঁড়িয়ে আছে। বেশ অনেকটাই বকা দিতে শুরু করে আরিফকে। আরিফ চুপচাপ বকা শুনে ভেতরে আসলো। নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল আরিফ। এমন সময় আরিফের মা আরিফকে দেখে বলে, কি রে, কোথায় যাচ্ছিস? খাবার খাবি না? না খেয়ে রুমে যাচ্ছিস কেন? আরিফ তার মায়ের দিকে তাকালো। আরিফ বলে, খেতে ইচ্ছে করছে না, তুমি ঘুমিয়ে পড়ো। আরিফের কথা শুনে ওর মা বলে, ফাজলামি করিস? জানিস কি হয়েছে? রোজ তোর জন্য সে দুপুরে না খেয়ে রুমে বসে আছে। তুই ফোন ধরিসনি, খেতেও আসিসনি। মেয়েটাকে ডেকে খাবার খাওয়াতে পারলাম না। তোর সাথে ছাড়া খাবেই না। যা খেতে বয়, রাগ উঠাবি না। আমি রোজকে ডেকে দিচ্ছি। আরিফ অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বলবে সে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ খাবার টেবিলে এসে বসে। কিছু সময় পর রোজ আসলো খাবার টেবিলে। আরিফ রোজের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ মুখ অনেক শুকনো দেখাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। আসলেই রোজ সারাদিন আরিফকে ফোন করেছে আর শুয়ে শুয়ে কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আর না খেয়ে থাকার কারণে মুখটাও শুকনো হয়ে গেছে। আরিফ বলে, মা কই? আর তুই নাকি সারাদিন না খেয়ে আছিস? তুমি শুনে কি করবা? আর ফুফু ঘুমাচ্ছে। তোমার না খেতে চাইলে খেও না, ঘুমিয়ে পড়ো গিয়ে। চুপচাপ চেয়ারে বয়। আর আমার দিকে তাকাচ্ছিস না কেন? এমনিতেই আমি বরং যাই, তোমার হয়তো আমাকে দেখলে খেতে ইচ্ছে করবে না। কানের নিচে একটা চট দিব, বুঝতে পারবি কেমন লাগে। বসতে বলেছি, বয়। বসেছি। তুমি খাইছো? আমি বেড়ে দেই। তোর প্লেট তুই নে, এখনই নে। আর একটা কথা বললে সত্যি সত্যি মাইর খাবি, প্লেট ঠিক করে নে। আচ্ছা, কিন্তু তুমি খাইছো? আবার কথা বলিস, বললাম না চুপচাপ বসে থাক। আরিফ নিজের চেয়ার ছেড়ে উঠল। তারপর রোজের কাছে আসলো। রোজের পাশের চেয়ারে বসে ভাতের গামলা থেকে রোজের প্লেটে খাবার উঠিয়ে দেয়। তারপর তরকারির বাটি থেকে তরকারি উঠিয়ে দিয়ে বলে, নে এবার খেতে থাক, কোনো কথা বলবি না, মন দিয়ে খা। আমি খাবো না, আমার ক্ষুধা লাগেনি। দেখ একদমই রাগ উঠাবি না, যা বলছি তাই শোন, খেয়ে নে। রাগ উঠলে খারাপ হবে বলে দিলাম। কিন্তু তুমি না খেয়ে। তোকে না খেতে বললাম। ঝাড়ি দিয়ে ওঠে আরিফ। রোজ আরিফের থেকে এমন ঝাড়ি খেয়ে চমকে ওঠে। কাপা কাপা হাতে সে খাবার খেতে শুরু করলো। আরিফ পাশে বসে চুপচাপ রোজের খাবার দেখতে থাকে। রোজ আরিফের দিকে না তাকিয়ে খেতে থাকে। আরিফ মনে মনে বলে, এই মেয়ে এতটা ভালোবাসে কিভাবে? আসলেই সেদিন কি মজা করে বলেছিল কথাগুলো? আরিফ ভাবতে থাকে। রোজ দেরির মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে। সারাদিন না খেয়ে কেন ছিলি? দেখেছিস আয়নাতে একবারও নিজেকে? এমনি খাইনি, আমার ক্ষুধা লাগেনি তাই খাইনি। এখন কি এটাতেও তোমার সমস্যা হবে? হবে। আমার বাড়িতে এসেছে, আমার বোন হয়ে না খেয়ে থাকবি কেন? ও, আমি তোমার বোন হই? বললাম তো ক্ষুধা লাগেনি। মিথ্যা বলার কিছু নেই, শোন। আমি একটা মেয়েকে ভালোবাসি। মাকে বলবো তাকে বিয়ের জন্য, মানে আমি মেয়েটাকে বিয়ে করব। কে এসে? বাসা কোথায়? কি করে? কেমন দেখতে? তোমাকে ভালোবাসে? কবে থেকে তুমি তাকে ভালোবাসো? পানি খা। এত প্রশ্ন একসাথে করেছিস, হাঁপিয়ে যাবি। সে হলো একটা মেয়ে, বাসা সামনেই হবে, পড়াশোনা করে, তোর সেম ইয়ার হবে, দেখতে ভালোই, অনেক সুন্দর, হাসলে টোল পড়ে, চুলগুলো অনেক লম্বা, চোখ দুটো কি মায়াবী, দেখলেই যেন প্রেমে পড়ে যাই আমি। আমার থেকেও অনেক সুন্দর মেয়েটা, অনেক ভালোবাসে তোমাকে। কি হাস্যকর প্রশ্ন করিস? কোথায় তুই আর কোথায় সে? তুই নিজের দিকে দেখেছিস? তোর থেকে সে হাজার গুণ সুন্দর একটা মেয়ে। আমি তো এতদিন জানতাম না সে আমাকে ভালোবাসতো। আজ একটু আগেই বুঝতে পারছি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। রোজ খাবার টেবিলে জোরে একটা ঘুষি দেয়। আরিফ রোজের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে।
রোজের চোখের পানি এসে টলমল করছে যেন যেন এখনই রোজ কেঁদে ফেলবে এমন অবস্থা। কাঁদবে নাই বা কেন? রোজ যে অনেক ভালোবাসে আরিফকে, কিন্তু আরিফ সে রোজকে কাঁদাচ্ছে। রোজের সামনে সে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। রোজের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। যদি কোনো মানুষ কোনো একজনকে ভালোবাসে, তাহলে সেই মানুষের সামনে অন্য কারো কথা বললে রাগ হবে, কষ্ট হবে, অভিমান হবে, এটাই তো স্বাভাবিক। আর এইসব দিক দিয়ে তো আরিফ একটু বেশিই রোজকে রাগিয়ে দিয়েছে। রোজ মাথা নিচু করে নিল, কথা বলতে পারছে না যেন, কারণ কান্নাতে গলা আটকে আসছে। তারপরও নিজেকে সামলে নেয়। আরিফ নিজের মতো বসে আছে। রোজ কান্না চেপে আরিফকে বলল, আচ্ছা, তুমি ওকে ভালোবাসো? অনেক বেশি। ভালো না বাসার কোনো অপশন দেখি না আমি। মেয়েটাকে দেখতে পারি আমি? এখন তো তোকে দেখাবো না, তবে তুই চাইলে কালকে তোর সাথে দেখা করাতে পারি। যাবি নাকি আমার সাথে? হ্যাঁ, যাব। আচ্ছা, সে কি তোমাকে সব দিবে? কি দিবে? মাসে কিসের কথা বলিস? কিস করবে? তোমাকে চুমু দেবে? তোমাকে সব দেবে? হ্যাঁ, কেন দেবে না? তোর সামনে কি আমি তাকে চুমু খাবো? আচ্ছা, দরকার হলে চুমু খাবো তোর সামনে, তারপর ওর গা থেকে সব ড্রেস খুলে তোর সামনেই না হয় রোমান্স করে দেখাবো। আমি কালকে বিকেলে চলে যাব, সকালে মেয়েটাকে দেখাবা। ঠিক আছে, দেখাবো। চলেই যখন যাবি সরি বলে নেই। কিসের জন্য সরি? আর ওর কি আছে যা আমার নেই? সরিটা হলো এতদিন তোর সাথে যা যা করেছি সেসবের জন্য। আমার কারণে তোর অনেক কষ্ট হতো, রাগ হতো, খারাপ লাগতো, আর কখনো তোর আশেপাশে যাব না। আমার সে আবার মেয়েদের সাথে মিশলে রাগ করে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে না, রুমে যাব। নিজেকে সুন্দরী ভাবতাম। নিজের যা আছে তা অন্য কারো যে বেশি থাকবে না তা জানতাম না। সরি। আরে কোথায় যাচ্ছিস? তোর যা আছে তা ওর আরও বেশি আছে। তুই নিজেকে কেমনে সুন্দরী ভাবিস বলতো? কি সুন্দর ঠোঁট ওর, কি সুন্দর গাল, ও দেখলে মনে হয় খেয়ে ফেলি। রোজ বসা থেকে উঠে দাঁড়ালো। আরিফের সাথে ওর আর একদমই কথা বলার ইচ্ছে নেই। আরিফের থেকে চলে আসার জন্য পা বাড়ায়। আরিফ চুপচাপ বসে আছে খাবার টেবিলের চেয়ারে। রোজ কিছুটা গিয়ে থামলো, আরিফের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমিও সরি, মাফ করে দিও। এতদিন তোমাকেও অনেক জ্বালিয়েছি। একটা সত্যি কথা বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি। আমি কখনো তুমি ছাড়া অন্য ছেলের সাথে মিশিনি। তোমাকে নিয়ে ভাবতাম, তোমার প্রতি আগ্রহ চলে আসতো। তুমি নিজেই আমার সাথে সব কিছুতে দুষ্টুমি করতে। আজকের পর আর কখনো কিচ্ছু করব না আমি। সেদিন আমাদের বাড়িতে রাতে যে কথাগুলো তোমাকে বলেছিলাম, সেগুলো সবটাই মুখের কথা, মজা হিসেবে বলেছিলাম। বিশ্বাস করো, ভেতরের থেকে কখনো তোমাকে অপমান করে কথা বলিনি, বলতে পারবোও না। তারপরও মাফ করে দিও। আমি আর আসবো না এখানে। তোমরা ভালো থেকো। সরি সকালে তোমার উপর অকারণে খারাপ কিছু করার জন্য। শুভরাত্রি, সকালে দেখা হবে। আমাকে নিয়ে যেও, এক পলক দেখেই চলে যাব ওনাকে। কংগ্রেস জানিয়ে চলে আসবো সোজা বাসায়। রোজ কথাগুলো বলে দৌড়ে চলে আসে নিজের রুমে। রুমে এসে দরজাটা আটকিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। পানির ট্যাপ ছেড়ে দিয়ে জোরে জোরে কান্না শুরু করে দিল। পানির শব্দের কারণে রোজের কান্না কেউ শুনতে পারছে না। রোজের যেন মরে যেতে ইচ্ছে করছে। আরিফ নিজের রুমে আসলো। রুমের দরজা আটকিয়ে হো হো করে হাসতে থাকে। আজকে আরিফ অনেক খুশি। রোজ সেদিন ওদের বাড়িতে আরিফকে অপমান করেছিল। আরিফ কষ্ট পেয়েছিল অনেক। আজকে সেটারই রিভেঞ্জ নিয়েছে। আজকে মানে কষ্ট দিয়েছে রোজকে সমান সমান। আর তাছাড়া আরিফ তো মজা করেই কথাগুলো বলেছে, এটা রোজ বুঝতে পারেনি। সকাল হয়, রোজ ওয়াশরুম থেকে বের হয়। সারা রাত সেখানে ছিল। হাত পা যেন অনেক ঠান্ডা হয়ে গিয়েছে রোজের। রোজ ড্রেস পরে বসে থাকে বিছানায়। আরিফ আসে রোজের রুমের দরজায়, কড়া নাড়ল। সাথে সাথে রোজ দরজা খুলে দেয়। রোজকে রেডি হয়ে থাকতে দেখে অবাক হয় আরিফ। তবে আরিফ রোজের দিকে তাকিয়ে থাকে, চোখের নিচে কালি পড়া। হাত পা যেন কেমন সাদা হয়ে গেছে রোজের। আরিফের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। বুঝে গেছে রোজ সারা রাত ঘুমায়নি, কেঁদেছে অনেক। আরিফ প্রশ্ন করল, কি হয়েছে তোর? সারা রাত জেগে কেন ছিলি? এমনিতেই। তুমি জেনে কি করবা? চলো, আমি রেডি, আমি তাকে দেখব। আচ্ছা চল। আরিফ রোজকে নিয়ে বাড়ি থেকে বের হয়। বাইকে উঠে বসে রোজ। আরিফ চালাচ্ছে, রোজ চুপচাপ বসে আছে। দুজনে বাইক চালিয়ে একটা বাড়ির সামনে আসে। আরিফ গাড়িটা বাড়ির ভেতরে এনে রাখলো। নাম বাইক থেকে, এটাই মেয়েটার বাসা। আজকে তোকে আনবো বলে বাসা পুরো খালি করে দিয়েছি, শুধু সে আছে। তোর কথা বলেছি, সে দেখা করতে রাজি হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। যেই না মেয়ে তাকে আবার রাজি করাতে হবে। যত সব ঢং। কিছু বললি নাকি? আচ্ছা দ্রুত তোকে দেখে আনি, চল। হুম,
ঠিক আছে চলো, দেরি করার ইচ্ছে নেই। আরিফ রোজকে নিয়ে বাড়ির মধ্যে আসলো। বাড়ির দরজা খুলতেই রোজ দেখে ফ্লোরে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের পাপড়ি বিছানো আছে। ফুলের পাপড়িগুলো একটা রুমের দিকে চলে গেছে। রোজ প্রশ্ন করে, এসব কি? ফুল কেন এত বিছিয়ে রাখা? আমার ভালোবাসার মানুষ মাটিতে হাঁটবে কেন? সে ফুলের উপরে হাঁটবে। তুই একদম চটকাবি না, পাশ দিয়ে হেঁটে আয়। বিরক্তিকর। এত ঢং কোথা থেকে শিখেছো? আজাইরা, ইচ্ছে করছে সব পাপড়ি চটকে দে। চুপ থাক, আমারও শুনলে রাগ করবে। আরিফ রোজের হাত ধরে রুমের ভেতরে আনলো। একটা বিছানা রাখা আছে, বিছানার উপরে অনেকগুলো ফুল রাখা, বিছানাটাও সাজানো হয়েছে। রোজের প্রিয় ফুল রজনীগন্ধাও আছে রাখা। রোজ সেটাতে হাত দিতে যাবে, তখনই আরিফ ঝাড়ি দিয়ে বলে, ওই এসব কি? কিছু ধরবি না, ও জানের রাগ করবে, বলবে কাকে নিয়ে আসছি আমি। সবসময় বাদরামি করে বেড়াস। যত সব ঢং রাখো তো। কই সে মহারানী? কোথায়? ডাকো তাকে, দেখি সে কেমন সুন্দরী। সে আসবে তার মতো, তুই অপেক্ষা করলে কর, না করলে চলে যা। হ্যাঁ, এতক্ষণ তাকে না দেখে আমি যাব না। তাকে তো আমার দেখতেই হবে। তাকে দেখবি তো, কিন্তু সে আসবে তার মতো করে, আমার কলিজা। সে কষ্ট করবে কেন? ফুলের রাস্তায় আস্তে ধীরে আসবে। তুমি চুপ থাকো তো। তোমার মুখ থেকে এইসব ঢং আমার একদমই সহ্য হচ্ছে না। আচ্ছা, তুই কি রেডি তাকে দেখার জন্য? রেডি। তুমি ডাকো তাকে। না, ডাকবো কেন? তুই নিজে যেয়ে দেখ। আরিফের কথা শুনে রোজের খুব রাগ হতে থাকে। আর আরিফ রোজের রাগে কথা বুঝতে পেরে মনে মনে অনেক হাসতে থাকে। রুমের দেওয়ালে একটা কালো পর্দা টানানো আছে। আরিফের দিকে তাকিয়ে রোজ বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, তোমার ঢঙের গার্লফ্রেন্ডকে ইচ্ছে করছে ঠাস করে চড় মারি। কোথায় যাব বলো? কোথায় গিয়ে দেখবো? ওই যে দেয়ালে একটা কালো কাপড় আছে, ওটা টান দিবি, দেখবি সে তোর জন্য দাঁড়িয়ে আছে। এক্ষুনি যাচ্ছি। ওরে বোঝাবো যে আমি কি বেয়াদব মেয়ে। শোন শোন, আমি কিন্তু মেয়েটাকে অনেক ভালোবাসি, বুঝেছিস? তুই তো একটা ছাগল, কি যে করবি একটু দেখবি আগে। তুই নিজে তার প্রেমে পড়ে যাবি। কোচো পড়বো আজাইরা মেয়ে, গলা টিপে মারবো ওরে। আরিফ কিচ্ছু বলল না। রোজ সোজা গিয়ে কালো কাপড়টা জোরে একটা ধাক্কা দিল, আর সাথে সাথে এই কাপড় সরে যায় সেখান থেকে। রোজ সামনে হা করে তাকিয়ে থাকে, অবাক হয় এতটা যে কথা বলার সেন্সও চলে গিয়েছে তার। রোজ চোখই সরাতে পারছে না মেয়েটার থেকে। আরিফ যা বলেছিল একদম ঠিক, মানে রোজ তাকে দেখে চমকে যাবে, তাকিয়েই থাকবে। আরিফ বিছানায় বসলো। রোজ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে, কোনো নড়ছেও না। রোজ এতটাই অবাক হয়েছে যে নিজেই কথা বলতে ভুলে গেছে যেন। আরিফ বিছানা ছেড়ে রোজের পেছনে আসলো, পেছন থেকে রোজকে জড়িয়ে ধরলো। রোজ কেঁপে ওঠে। আরিফ রোজের কোমরে হাত দিয়ে জোরে চেপে ধরে নিজের দিকে। রোজ যেন কাঁপতে শুরু করেছে, ওর ঠান্ডা হওয়া শরীরটা যেন হঠাৎ গরম হয়ে উঠতে শুরু করলো। আরিফ রোজের কাঁধে মাথা দেয়, দড়িটা ঠেকিয়ে হেলান দিয়ে রোজের কাঁধে একটা চুমু দেয়। রোজ এবার কেঁপে ওঠে। আরিফ রোজের কানের উপরে কিস করলো। রোজের কান মুখে নিয়ে একটা চুষে দিতেই রোজ কারেন্টের শক লাগার মতো কাঁপে। আরিফ রোজের খোলা কাঁধে কিস করে বলে, দেখছিস তো আমার ভালোবাসার মানুষটা? দেখ, তোর সামনে একদম সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমি কিস করছি। সে আমাকে অনেক ভালোবাসে, বলেছিলাম তোকে। আমিও অনেক ভালোবাসি তাকে, পাগলের মতো ভালোবাসি। পছন্দ হয়েছে? পলক ফেলিস না কেন? এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড, আমার সব কিছু, আমার বাচ্চার মা সে। কিন্তু এটা তো একটা আয়না, আর আয়নার মধ্যে তো আমি ছিলাম। তাহলে তোমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? আরে গাধি, তুই তো আমার সব কিছু, আমার গার্লফ্রেন্ড। আমি তো তোকেই ভালোবাসি, বুঝিস না? নাকি এখনো বোঝাতে হবে তোকে? আমার গার্লফ্রেন্ড তো তুই ছিলি, তুই থাকবি। তুই তো সব কিছু জিজ্ঞাসা করেছিলি গার্লফ্রেন্ডের ব্যাপারে, কিন্তু একবারও প্রশ্ন করিসনি যে তার নাম কি। ওর নাম হলো রোজ, বুঝেছিস? তার মানে রাতে যা যা বলেছিলে সবকিছু আমার জন্যই ছিল? হ্যাঁ, তোর জন্যই। এত কিছু আয়োজন করা, ফুলের বিছানা, ফুলের রাস্তা করা, কি সব আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। বললাম তো সব কিছু তোর জন্য। কালকে রাতে বাসায় ফিরতে লেট হলো, এই সব কিছু ম্যানেজ করছিলাম, সাজিয়েছিলাম। গাধি একটু বোঝে না। ভালোবাসি তোমাকে অনেক। রোজ কথাটা বলেই আরিফকে জড়িয়ে ধরলো। আরিফও রোজকে জড়িয়ে ধরলো। সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন আরিফ রোজকে কেন রুমে এনেছে। রোজ আরিফের পায়ের উপরে পা দেয়, আরিফের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগালো। আরিফ নিজের ঠোঁট একটু ফাঁকা করতেই রোজ আরিফের নিচের ঠোঁট চুষতে শুরু করে দিল। এইভাবেই 5 মিনিট রোজ আরিফের ঠোঁট খেয়ে ছেড়ে দিল। আরিফ বলল, তুই কি শুরু করেছিস? আস্তে খা, আমি তো আছি নাকি? আগে আমাকে তুমি করে বলো, তারপর সব হবে।
আচ্ছা, যে জোরে আমার ঠোঁট খাইছো তাতে আমার ঠোঁট মনে হচ্ছিল ছিঁড়ে যাবে। এখনো তো অনেক কিছু খাইনি। আর কি বাকি আছে? তোমার ওটা খাবো, দাও না। আর কি খাবা, ফুচকা নাকি আইসক্রিম? সরাসরি বলো। ওই যে তোমার প্যান্টের ভেতরে যেটা আছে। ইস ফাজিল। আরিফ কথাটা বলে রোজকে কোলে তুলে নিল। রোজ আরিফের গলা জড়িয়ে ধরে আছে। রোজকে কোলে নিয়ে বিছানার উপরে আসলো। আরিফ রোজকে বিছানায় শুইয়ে দিয়ে রোজের আঁচল খুলে দিল। রোজ ব্লাউজ পরে আরিফের সামনে শুয়ে আছে। আরিফ রোজের গলার উপরে কিস করলো। এই কি করছো তুমি? কেউ এসে পড়বে তো, ছাড়ো আমাকে। আরিফ, তোমার হাত কোথায় যাচ্ছে? আর নিচে নামিও না। এখানে আজ কেউ আসবে না। এই পুরো রুম, পুরো বাড়িটাতে শুধু আমি আর তুমি থাকবো। দেখলে না, বাসার দারোয়ান অবধি নেই। রুমে তো কেউ আসবে না। তার মানে তুমি আমাকে এখানে আনছো কি করতে শুনি? একটা রুমে তুমি আর আমি, সত্যি করে বলো। তোমাকে অনেক অনেক আদর করতে। কেন, তোমার কি কোনো ইচ্ছে নেই? তুমি আবার আদরও করতে পারো? বিশ্বাস হয় না, সব তো আমাকেই করতে হয়। ইস, আমি কিছু করি না? ঠিক আছে, আজকে করবো সব। তুমি কোনো বাধা দিবা না। আস্তে হাত দাও বুকে। এমন করে বলাচ্ছ কেন? আমার কেমন যেন হচ্ছে। ওই, তুমি আমাকে মিথ্যে বলে রুমে আনলা কেন? আরও জোরে দেই। তোমার সব অনেক নরম গো, দেখলে খেতে ইচ্ছে করে। আর আমি তোমার করা অপমানের প্রতিশোধ নিলাম। এখন সব কাটাকাটি। তুমি কষ্ট দিছিলে, আমিও দিলাম। তুমি আস্তে চাপো, ব্যথা করে ফেলবা নাকি? তুমি অনেক শয়তান। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আস্তে চাপতে পারো না? তুমি প্রতিশোধ নিলা? ঠিক আছে, আর কষ্ট দিব না আমাকে। যদি দাও আমিও তাহলে দেবো। বলো দিবা? না না, আমি কষ্ট দেব না।